ওয়ার্ডপ্রেস তো আমরা ইনস্টল করতে পারি এখন, তাই না? মানে ওই জ্যাম্প বা ওয়ার্ম সার্ভারের মাধ্যমে। আমাদের একটা লাইভ সার্ভার ছিল না, এই জন্য আমরা কি করছি, নিজেদের কম্পিউটারেই মানে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করছি যাতে আমাদের নেট না লাগে। আগের ক্লাসে কিছু জিনিসপত্র আপনাদের কনফিউশন ক্রিয়েট হইতে পারে, বলে দিচ্ছি। ফার্স্ট, আমরা কি আমাদের লোকাল হোস্টের সাইট কাউকে দেখাইতে পারবো? কোনো লিঙ্ক আছে? অ্যান্সার নাই। ঠিক আছে, আপনার ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভারের মাধ্যমে যে ওয়েবসাইটই বানাচ্ছেন ওয়ার্ডপ্রেস দিয়ে, ওটা কিন্তু অন্যজন দেখতে পারবে না, অন্য কম্পিউটারে পারবে না। ঠিক আছে, কারণ এটা আপনার কম্পিউটারে আছে। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা মাথায় আসবে, আমি যদি তাদেরকে ফাইলগুলা জিপ করে পাঠাই তাইলে পারবে? ঠিক আছে, অ্যান্সার পারবে যদি আপনি ফাইল প্লাস ডাটাবেস দুইটাই পাঠান, আর সে ওইগুলা তার নিজের জ্যাম বা ওয়ার্ম সার্ভারে কনফিগার করে নিতে পারে। মানে ডাইরেক্ট দিতে পারবে না, সে যদি ওগুলো আবার ইনস্টল করে তার ইতে ডাটাবেসটা, আর কি ডাটাবেসের টেবিলগুলো আর হচ্ছে ফাইলগুলো, এগুলো যদি সে ইম্পোর্ট করে কাজ করতে পারে তাহলে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে দেখাবো কেমনে এত কঠিন হইলে? কমপ্লিট হওয়ার পরে স্ক্রিনশট নেবেন পুরো ওয়েবসাইটে, তারপর স্ক্রিনশটটা গ্রুপে আপলোড করবেন, তাহলে সবাই দেখতে পারবে। একটা টোটাল ওয়েবসাইটের স্ক্রিনশট নেয় কিভাবে জানি আমরা? অনেক সফটওয়্যার আছে, অনেক অ্যাডস আছে, অনেক কিছু আছে। তো আমি সবচেয়ে না, ওটাতে ফুল মানে ফুল আসে না। যেমন হচ্ছে আপনার এই যে ধরেন ফেসবুক, এখান থেকে এই পর্যন্ত পুরোটা নিতে পারবেন, শুধুমাত্র যতটুকু শো করতেছে অতটুকু নিতে পারবো ওই সাধারণভাবে। আচ্ছা, অসম স্ক্রিনশট ডট কমে যাবেন, এগুলো দরকার আছে। আমি তো ফার্স্টে লিখলাম হচ্ছে আমি কি দেখাবো, সি প্যানেল ইনস্টল করা, দেখো ওটা পরে, আপাতত বেসিক জিনিসটা বুঝে না। এই ওয়েবসাইটে আসবেন অসম স্ক্রিনশট ডট কম। ঠিক আছে, আর যদি স্পেলিং মনে না থাকে গুগলে সার্চ দেন অসম স্ক্রিনশট। ঠিক আছে, এই যে অসম স্ক্রিনশট ডট কম, আপনি যদি ডাইরেক্ট ইনস্টল করতে চান এই যে এখানে যেতে পারেন অ্যাডন্স ডট মজিলা ডট ওআরজি, আর ক্রোমের জন্য এটা, তো আমি মজিলারটায় যাই। অবশ্যই মেক শিওর করবেন আপনার মজিলা ফায়ারফক্স যাতে নতুন ভার্সন হয়, পুরনো হইলে আবার কাজ করবে না। আসলাম এখানে, আসার পরে ডাউনলোড নাও ক্লিক করতে হবে। আচ্ছা, এটা লোড হোক। মানে আমরা আমাদের গ্রুপে কিভাবে সবাইকে দেখাবো আমি যে কাজটা করছি, কিভাবে আগেও বলছি, কিন্তু এটা করতে গিয়ে একটা সমস্যা হবে, পুরো স্ক্রিনশটটা নিতে পারবেন না, পুরো ওয়েবসাইট মানে পুরো পেজে স্ক্রল করে করে একবার একবার করে স্ক্রিনশট নিতে হবে, ঝামেলা। এই জন্য এটা ইনস্টল করবেন। ক্লিক করছি, এই যে ডাউনলোড হচ্ছে, হওয়ার পরে এখানে ইনস্টলে ক্লিক করবেন, হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, এটাই নিব কিভাবে? ধরে নেন আমি এটা পুরোটা নিতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করেন, কি লেখা, ক্যাপচার ভিজিবল পার্ট, ক্যাপচার এন্টায়ার পেজ। ভিজিবল মানে যতটুকু শো করতেছে অতটুকু, এন্টায়ার মানে পুরাটা, এন্টায়ারে ক্লিক করেন, দেখেন এখানে নিয়ে আসছে অলরেডি, এই যে পুরা দেখছেন নিয়ে আসছে। এবার জাস্ট কি করবেন, ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে ডান পাশে এই যে সেভের অপশন থাকবে। আর যদি আপনি চান না আমি সেভ করবো না, আমি একটা লিঙ্ক তৈরি করে পাঠাবো, আমি ওই যে কি বলে এটাকে লাইট শটে দেখেছিলাম যে সেভ না করেও দেখানো যাবে, টেম্পোরারিতে ক্লিক করেন, সেভে ক্লিক করেন, এটা আপলোড হতে থাকবে, যে আপলোডিং, পরে একটা লিঙ্ক দিবে, লিঙ্কটাই সবার সাথে শেয়ার করবেন। আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, দেখেন ইনস্টল করার পর এই অপশনটা পাবেন না, এখানে ক্লিক করবেন, করে এই যে এন্টায়ার পেজ, এখানে ক্লিক করার পর পুরো পেজটা ক্যাপচার হয়ে যাবে। এখানে ক্যাপচার হওয়ার পর আপনি ইচ্ছা করলে এখানে আবার আঁকাঝুঁকা করতে পারেন, যেমন হচ্ছে এটা আমি, এটা বাসার পিচ্ছি, ঠিক আছে, এটা ধরেন গরু। এরপর আপনি আবার এখান থেকে ক্রপ করতে পারবেন, সাপোজ আপনি এতখানি ক্রপ করতে চাচ্ছেন, ঠিক
ঠিক আছে, এন্টার দেন একটা নাকি না, এই যে উপরে দেখেন ক্রপ লেখা, ক্রপে ক্লিক করলে অতটুকুই মানে কেটে যাবে, অতটুকুই আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে, সাপোজ এতটুকু দিয়ে আপনি এবার এখানে লিখতে পারবেন, এই যে এতে ক্লিক করেন, এখানে লিখেন, এটা বুঝছেন এই টাইপের। ঠিক আছে, পরে এখানে এই যে মার্কিং করতে পারবেন, এখানে এই করতে পারবেন, সব করতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, আইড্রপার তো কালারের জন্য, কালার জিলা এটা, আর এটা হচ্ছে স্ক্রিনশটের জন্য। বুঝছি তো, আর টাইম নষ্ট করতে চাচ্ছি না। এবার আমরা লাইভ সার্ভারে কাজ করব আর কি। এখন লাইভ সার্ভার আমাদের একটা ওয়েবসাইট আমি ঠিক করলাম, ওয়ার্ডপ্রেস বাংলা .com। ঠিক আছে, ধরে নেন এটা আমাদের ওয়েবসাইট। আচ্ছা, এখানে কিছু নাই, ওয়েবসাইটে কিছুই আপলোড করা হয় নাই এখন পর্যন্ত। এখন এই ওয়েবসাইটে কাজ করার আগে আমি আরো কিছু অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় কথাবার্তা বলি। ওয়েবসাইট, ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি? ধরে নেন facebook.com, আমরা বুঝি এটাই ওয়েবসাইট, তাই তো? ধরে নেন মানে সাপোজ facebook.com এ গিয়ে আপনি দেখছেন ব্ল্যাঙ্ক, কিছু নাই, এটা ওয়েবসাইট বলা যাবে? যাবে, মানে পুরোপুরি অর্থে ওয়েবসাইট বলা যাবে না এটাকে। ঠিক আছে, এখন একটা ওয়েবসাইটের মতো মেনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভিজুয়াল, আমরা যা দেখতে পাই, আর একটা হচ্ছে নাম, ওয়েবসাইটের নাম, যেমন facebook.com, তারপরে softwarecaddy.com, এই টাইপের নামগুলো কি নাম। আর এই নামের মাধ্যমে আমরা গিয়ে কি দেখি? ভিজুয়াল পার্টটা দেখি। এখন যদি কোনো নাম না থাকতো, এটাকে আমরা ভালোভাবে ওয়েবসাইট বলতে পারতাম? মানে এই যুগে ওয়েবসাইট বলা যায় তো এটাকে। ধরে নেন একটা আইপি দিয়ে দিছে আপনাকে 127.3545.87.32, এটাতে যান, ওয়েবসাইটে দেখতে পারবেন। না না, মানে সবগুলো ওয়েবসাইটের পিছনে এরকম একটা আইপি থাকে আর কি। আইপি মানুষের মনে থাকবেন, এই জন্য নামটা কিনতে হয়। আচ্ছা, এই যে নামটা মানে আইপিটা দেখতেছেন, এটা মনে থাকবে, এই কারণে ওই নামটা আমরা কিনে ইউজ করতে হয় আর কি। ওই যে নামটা, যেমন facebook.com, এটাকে বলা হয় ডোমেন নেম বা ডোমেইন, যেমন facebook.com। আর আমরা ভিজুয়ালি যেটা দেখতে পাই, ডোমেইন কিনলেই ওই জিনিসটা আমি মানুষকে দেখাইতে পারবো না। ঠিক আছে, আমরা ডোমেইন কিনেই মানুষকে দেখাইতে পারবো না। তাহলে আমাদের কি লাগবে? আমাদের একটা হোস্টিং লাগবে, যেখানে আমরা ফাইলগুলো আপলোড করবো, ওই ফাইলগুলোই মানুষ ওয়েবসাইটে গিয়ে দেখবে। ঠিক আছে, ওই শুধুমাত্র নামটা কিনেই ওই ফাইলগুলো আপলোড করা যাবে না, মানুষকে দেখাইতে পারতেছে না। এই কারণে কি লাগবে? হোস্টিং লাগবে। সহজভাবে বুঝাইতেছি যাতে মাথায় সমস্যা না হয়। আচ্ছা, তো হোস্টিং এ কি থাকবে? মূলত ফাইল থাকবে, থাকতে পারে ডাটাবেস থাকতে পারে। ঠিক আছে, একটা স্পেস থাকবে যে এত বেশি আপলোড করা যাবে না, এই টাইপের আরো অনেক কিছু থাকে। আবার এখানে আপনার ইমেল সার্ভারও থাকে, যাতে ইমেল পাঠানো যায়। যেমন আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sujan@softwarecaddy.com। softwarecaddy.com তো আমাদের ওয়েবসাইটের নাম, তাহলে এটা ইমেল অ্যাড্রেস হলো কেমনে? হোস্টিং এর সাথে এরকম ইমেল অ্যাড্রেস সেট করার অপশনও থাকে। তাতে কিছু জেনে লাভ নাই, মেইন কথা হচ্ছে আমাদের ওয়েবসাইট, লাইভ সার্ভারের ওয়েবসাইট শো করার জন্য ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে। ঠিক আছে, ডোমেইন হোস্টিং আমাদের নাই দেখে আমরা কি নিয়ে কাজ করছিলাম? ওয়াম সার্ভার বা জ্যাম সার্ভার দিয়ে কাজ করছিলাম। কিন্তু মানুষকে ভিজুয়ালি শো করার জন্য কি লাগবে? ডোমেইন আর হোস্টিং লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সাপোজ ওয়ার্ডপ্রেস বাংলা.com, এই ওয়েবসাইটটা আমি কিনছি, বা এই নামটা আমি কিনছি, ওয়েবসাইট নয়, নামটা আমি কিনছি কোথাও থেকে, সামওয়্যার, কোনো একটা ওয়েবসাইট থেকে আমি নামটা কিনছি। কেনার পরে অন্য একটা ওয়েবসাইট আমি কি করছি? সাইটটাকে হোস্টিং করছি। এখন কি আমি ওয়েবসাইটের মধ্যে ফাইল আপলোড করতে পারবো। হোস্টিং করার পরে ম্যাক্সিমাম হোস্টিংয়ে আপনাকে একটা সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস দিবে বা লগ ইন ডিটেলস দিবে। যেমন এই যে ওয়েবসাইটটা wordpressbangla.com, ডোমেইন কেনার পরে কিন্তু এই পেজটা আসার কথা না। হোস্টিং করছি, তারপর দেখাচ্ছে এখন ফাইল আপলোড করো, নাহলে খালি দেখাবে। স্ল্যাশ দেন, সি প্যানেল লেখেন, কি লেখেন? সি প্যানেল, এন্টার দেন একটা, দেখবেন এই জায়গার মধ্যে একটা মানে পেজ আসছে, পেজ আসবে আর কি। ঠিক আছে, কি আসবে? একটা পেজ আসবে, এখানে বলবে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। তো এই হচ্ছে আমার ইউজার নেম, এই হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা কোত্থেকে পাবো? ডোমেইন থেকে? ডোমেইন থেকে পাবো? হোস্টিং থেকে পাবো, তাই না? যা কিছু ভিজুয়ালি এখন দেখতে পাচ্ছি সব হোস্টিং থেকে। হোস্টিং থেকে আমাকে এই সি প্যানেলের একটা ইউজার নেম দিচ্ছে, পাসওয়ার্ড দিচ্ছে। এখন কথা হচ্ছে
সব হোস্টিং এর কি সিপ্যানেলই দিবে আমাকে? না, কিছু কিছু হোস্টিং আছে যেখানে আপনাকে এরকম ডাইরেক্ট স্ল্যাশ দিয়ে সিপ্যানেল লিখে এন্টার দিলে সিপ্যানেল চলে আসবে না। যেমন আপনার কিছু কিছু হোস্টিং সাইট আছে যেমন godaddy.com, তারপরে bluehost.com, তারপরে oneandone.com, ঠিক আছে? এই টাইপের আরো অনেক অনেক মানে ওয়েবসাইট আছে, তারপরে ipage.com। এইগুলোতে আপনাকে কন্ট্রোল প্যানেল ঠিকই দিবে, কিন্তু আপনি ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখলেই সি প্যানেলের পেজটা আসবে না। আমাকে বুঝাইতে পারছি? ওকে। তো সব ওয়েবসাইটের হোস্টিং করা থাকলে যে সি প্যানেল থাকবে এমন কোনো কথা নাই। আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, আমার মেন টার্গেট কিন্তু আপনাদের সবসময় বলি যে ক্লায়েন্টের কাজ করা। আপনারা ক্লায়েন্টের কাজ করতে গেলে কিভাবে করবেন? ক্লায়েন্টের ওয়েবসাইট সাপোজ এটা wordpressbangla.com, আপনি স্ল্যাশ দিবেন, দিয়ে সি প্যানেল লিখে এন্টার দিয়ে যদি দেখেন ওই পেজটা আসছে, লগ ইন পেজটা, তাহলে বুঝবেন ঠিক আছে, ওর কাছে সি প্যানেলের অ্যাক্সেস আছে। কিন্তু আপনি স্ল্যাশ দিয়ে দেখছেন কিছুই আসে না, নট ফাউন্ড হাবি জাবি শো করতেছে, তার মানে কি ওর এরকম কোনো সি প্যানেল নাই, ওর অন্য কোনো একটা প্যানেল আছে যেটার মাধ্যমে আমি ফাইল আপলোড করতে হবে। বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে ওকে বলতে হবে প্লিজ সেন্ড মি ইয়োর হোস্টিং কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস বা লগ ইন ডিটেলস, এভাবে বলতে হবে। আর যদি সি প্যানেল থাকে তাহলে কি বলবেন? প্লিজ সেন্ড মি বা প্রোভাইড মি ইয়োর কি সি প্যানেল লগ ইন অ্যাক্সেস বা ডিটেলস, যে কোনো একটা বলবো যে তোমার সি প্যানেলের লগ ইন অ্যাক্সেস দাও আমাকে। বুঝতে পারছি? সি প্যানেল দিলে আপনার আর কিছু লাগবে না। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এই যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড দুইটা দিলাম, আমি দিয়ে লগ ইন করলাম। এটার অ্যাক্সেসটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সো এখানে ঢুকে প্র্যাকটিস করতে পারবেন আপনারা। এই হচ্ছে লগ ইন করার পরের ইন্টারফেস, দেখতে পাচ্ছি? আচ্ছা, এই যে ইন্টারফেসটা, এখানে দেখবেন অনেক কিছু আছে, যেমন গেটিং স্টার্টেড উইজার্ড, তারপরে ভিডিও টিউটোরিয়ালস, চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট কন্টাক্ট ইনফরমেশন, চেঞ্জ স্টাইল, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু। সব কি আমাদের লাগবে? কিছুই লাগবে না। আমাদের লাগবে মেইনলি কাজ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস, যেগুলো বাইরে আপনি ইউজ করতে পারলে করেন, না ইউজ করতে পারলে দরকার নেই। মেইনলি লাগবে আমাদের এটা, এই যে ফাইলসের মধ্যে ফাইল ম্যানেজার, যেখানে আমি ফাইল আপলোড করব। তো আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন তো কি শো করে? কি শো করে? কিছুই নাই, বলতেছে খালি। খালি থাকলে এটা এবার শো করে। অনেক সময় আমি ইরর লগিং অন করে রাখছি, ঠিক আছে, যার কারণে এরকম শো করতেছে। অফ করে রাখলে এটা ব্ল্যাঙ্ক শো করতো বা ফরবিডেন শো করতো। আচ্ছা, ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, করে দেখেন কয়েকটা অপশন পাবেন এখানে। আমি অন্যান্যদের মতো মানে খুব শর্টকাটলি সবকিছু দেখা যায় রাজি না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র আছে যেগুলো জানা দরকার। কি লেখা? হোম ডাইরেক্টরি। ওই দিন দেখলাম আমি একটা গ্রুপের মধ্যে একটা পোস্ট দিছি আর কি, আপনাদেরই ইগুলা ক্লাসগুলা। একজন লিখছে এই জিনিস ইউটিউবে অনেকেই দেখছি 5-10 মিনিটে দেখা ফেলে, আপনি 2 ঘন্টা নষ্ট করছেন, এটা কোনো কথা হলো? আচ্ছা, 5 মিনিটে আমি দেখা দিতে পারবো, ওটা আহামরি কিছু না, ঠিক আছে? ওটা হচ্ছে কোয়ালিটি লেস ক্লাস, যেখানে সে চিন্তা করতেছে 5 মিনিটে সব দেখা শেষ করে ফেলাই, আর আমি চিন্তা করতেছি আমার হাতে যথেষ্ট টাইম আছে সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখানোর জন্য। আর আপনারাও যাতে এই জিনিসগুলো পরবর্তীতে আমাকে আবার জিজ্ঞেস করতে না হয়, ভাই এটা দিয়ে কি করে, ওটা দিয়ে কি করে, সবকিছু আমি দেখা দিচ্ছি, কারণ আমি জানি আপনাদের কি কি কোশ্চেন আসবে, ঠিক আছে? আপনারা খেয়াল করে দেখবেন আমাকে খুব বেশি কোশ্চেন করতে হয় না, যা যা কোশ্চেন করবেন সব আমার মধ্যে আছে অলরেডি, সবই দেখাই। আচ্ছা, হোম ডিরেক্টরি মানে কি? একটু গোতে ক্লিক করে দেখেন হোম ডিরেক্টরি মানে কি। হোম ডিরেক্টরি সিলেক্ট করে কি করলাম, গোতে ক্লিক করলাম, কি আসছে দেখেন? না না, অন্য একটা জায়গায় আসছে। এখানে দেখেন এই যে নিউ ফোল্ডার বানানোর অপশন, নিউ ফাইল বানানোর অপশন, কপি করার অপশন, অনেক কিছু। ওখানে কি কি লেখা? ইটিসি, লগস, মেইল, পাবলিক এফটিপি, পাবলিক এইচটিএমএল, এই তো। এখানে একদম রুট লেভেলের ফাইলগুলো বা ফোল্ডারগুলো শো করতেছে আপনাকে। তা আমরা কিন্তু এখানে আমাদের ফাইলগুলো আপলোড করব না, আমরা আপলোড করব এখানে যে পাবলিক এইচটিএমএল। কোনটা? পাবলিক এইচটিএমএল এর মধ্যে আমরা আমাদের ফাইলগুলো আপলোড করব। দেখেন কি লেখা, সিজিআই বিন একটা ফোল্ডার আছে এখানে, ওইটাই এখানে শো করতেছে এই যে ওয়েবসাইট, ঠিক আছে? ওকে,
এরপর একটা কাজ করি, এটা কেটে দিই। আমরা এখন ওয়েব রুট, একটু ভালো করে খেয়াল করেন কি লেখা, পাবলিক এইচটিএমএল স্ল্যাশ www, গোতে ক্লিক করেন একটা, কোথায় আসছে দেখেন, এখানেই আসছে পাবলিক এইচটিএমএল এর মধ্যেই, ঠিক আছে। ওকে, তারপরে পাবলিক এফটিপি রুট, পাবলিক এফটিপি নামে একটা ফোল্ডার ছিল কিন্তু এখানে, ওইটাতে চলে যাবে, বুঝতেই পারতেছি। আমরা সবসময় কি যে কাজটা করব, মানে ফাইল আপলোড করার জন্য আমরা এখান থেকে আমাদের ডোমেইন নেমটা সিলেক্ট করব, সিলেক্ট করাই আছে যেহেতু একটাই ডোমেইন আছে এসি প্যানেলে। এরপরে ডকুমেন্ট রুট ফর, এখানে ক্লিক করবো একটা, মানে এই রেডিও বাটনটা চুজ করব, করে গোতে ক্লিক করবো একটা। গোতে ক্লিক করার আগে একটা জিনিস মাথা রাখবেন, এটা সিলেক্ট করে নেবেন, শো হিডেন ফাইলস। এবার গোতে ক্লিক করুন, হিডেন কোনো ফাইল নাই, ওয়ার্ডপ্রেস সেটআপ করার পর দেখবেন হিডেন ফাইল আসছে। আচ্ছা আসছে। আমি যদি এখানে একটা ফাইল তৈরি করি এখন, এই যে নিউ ফাইলে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম, নিউ ফাইল, এখানে লিখলাম index.html। আচ্ছা এটার নামটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করার একটা কারণ আছে, এখনই বুঝবেন। এটার নাম অন্য কিছু দেন, অন্য কিছু, এই তো এটার ভিতরে কিছু আছে। এখন যদি এখানে রিলোড দেন, সরি দেখেন ওই ফাইলটাও শো করতেছে, অন্য কিছু ডট এইচটিএমএল। যদি এখানে ক্লিক করেন দেখেন তো কিভাবে আসছে লিঙ্কটা, wordpressbangla.com স্ল্যাশ অন্য কিছু ডট এইচটিএমএল। যদি এখানে কিছু থাকতো, সাপোজ আমি এটাতে রাইট ক্লিক করে এই যে কোড এডিট নামে একটা অপশন আছে, ক্লিক করেন, এখানে করে এডিটে ক্লিক করেন একটা, এডিটে ক্লিক করার পরে যে এখানে লিখতে বলবো, এখন আমি লিখি সাপোজ h1 দিস ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, সেভ করলাম। এইবার যদি আমি এখানে আসতাম, দেখেন ওই ফাইলটাতে গিয়ে কি দেখতে পাচ্ছি, তো ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু হোম পেজে কিছু নাই। হোম পেজে ফাইলগুলো বলতেছে তুমি যে কোনো ফোল্ডারে ঢুকতে পারো বা ফাইলে ঢুকতে পারো, ওই ফাইলে গেলে আবার ফাইলের আউটপুটটা দেখতে পাচ্ছি। এটা আমরা ওই ওয়ার্ম সার্ভারেও দেখছি। আচ্ছা এখন একটা কাজ করতে হবে, একটা কাজ করি, অন্য কিছুটাকে আমরা ইন্ডেক্স বানায় ফেলি নামটাকে, ঠিক আগের মতো, আগের কনসেপ্ট অনুযায়ী। এবার ওয়েবসাইটে গেলে কি ডিরেক্ট index.html এর আউটপুটটাই শো করতেছে। এখানে আমাদের আলাদা করে স্ল্যাশ index.html কিন্তু লেখা লাগে নাই, ঠিক আছে। ওকে, এটা বেসিক ছিল। এবার এটাকে ডিলিট করে দিই, রিমুভ করে দিলাম, রিলোড দেন একবার, কি নাই। তো এক্স্যাক্টলি ওয়াম্পাস জ্যাম সার্ভারের মতো www মতোই তো ফাইলগুলো রাখতে হয়েছিল। তার মানে এটাই কি আমাদের www ফোল্ডার, মানে পাবলিক এইচটিএমএলটাই, এখানের মধ্যে আমাদের ফাইলগুলোকে আপলোড করতে হবে। তো ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল এগুলো আমরা এই জায়গায় আপলোড করব। ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনে আপডেট হয়েছে, মানে রিসেন্টলি আবার আপডেট হয়েছে, ওয়ার্ডপ্রেস রেগুলার আপডেট হয়। wordpress.org যেতে চান, না না আমি কি বলছি বুঝেন নাই, ওয়ার্ডপ্রেসটা ওদের নতুন নতুন ভার্সন আপডেট করে, আমাদের সবসময় লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে বা করা উচিত, কারণ লেটেস্ট ভার্সনে অনেক কিছু সলভ করে দেয় তারা। এই যে নতুন ভার্সন হচ্ছে 4.2.2, আর আমরা গত ক্লাসে কি কোন ভার্সনে কাজ করছিলাম, ঠিক আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট যখন চলবে তখন দেখবেন এটা আরো আপডেট হয়ে গেছে, ঠিক আছে। সো রেগুলার যত আপডেট হবে আমরা আপডেটেড ভার্সনটা নিয়েই কাজ করব। ক্লিক করলাম একটা, ঠিক আগের মতোই ডাউনলোড করলাম, ও অলরেডি ডাউনলোড করা আছে। এই যে রাইট, এই যে ঠিক আছে। আচ্ছা এটাকে আমি ওপেন করি, এই তো সবচেয়ে বেস্ট হয় এটাকে আমি এক্সট্রাক্ট করি। এনিওয়ে যারা কোনো সি প্যানেলের অ্যাক্সেস থাকবে না তারা এই কাজটা প্র্যাকটিস করবেন কিভাবে, হাউ, দুটো ওয়ে আছে।
নিজের ডোমেন হোস্টিং কিনেন, নিজের একটা পার্সোনাল সাইট করার জন্য ডোমেন হোস্টিং কিনে ওইটাতে কাজের প্র্যাকটিস করেন, এটা হচ্ছে ভালো ওয়ে। আর যদি মনে করেন না আমি আসলে মানে টাকা পয়সার সংকটে আছি, আমার ডোমেন হোস্টিং কেনার কোনো শখ নাই, তাহলে একটা কাজ করবেন, অনেক ফ্রি ডোমেন হোস্টিং কোম্পানি আছে, ওদের কাছ থেকে ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে ওখানে কাজ করতে পারেন। বাট ওখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে ওয়েবসাইটে গেলেই অ্যাড শো করবে, অনেক ঝামেলা আছে। তারপরেও যদি ডোমেন হোস্টিং কীভাবে করতে হয়, আচ্ছা দেখা দেবো না, সমস্যা নেই, ওটা আপনাদের লাগবে না, ঠিক আছে। ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনাকে ডোমেন হোস্টিং করা লাগবে না, নিজেদের ডোমেন হোস্টিং নেওয়ার জন্য তখন কেমনে করতে হবে এটা দেখা দেবো, ওটা আমাদের ক্লায়েন্টের কাজের মধ্যে পড়ে না, জানার জন্য দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস 4.2.2 ভিতরে যান, কি দেখতে পাচ্ছেন? ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারটা আপলোড করব না, ভিতরের এই যে ফাইলগুলা এগুলোকে জিপ করেন, সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার। আপনাদের মধ্যে কিছু লোকজন আছেন দেখি যে একটু ওভার পণ্ডিত, চিন্তা করেন সুজন ভাইটা দেখেছে মনে হয় এগুলো দিয়েও করা যায়, যে একই এখন তো, তখন কি করেন, অ্যাড টু আর্কাইভে ক্লিক করেন। এটা আমি বলার কারণ আছে, পণ্ডিত বলার কারণ আছে, ওই নতুন ব্যাচের একটা ছেলেকে বারবারই দেখাইতেছে, এইভাবে করেন, এইভাবে করেন, করলে একটু তাড়াতাড়ি করতে পারবেন। উনি বারবারই যেটা করে, এটাতে ক্লিক করে করে ওকে দেয়, বলে সুজন ভাই এই যে জিপ, হয়তো ওটা জিপ হয় না, ওটা রার হয়, ঠিক আছে, ঠিক আছে, ওইভাবে করা যাবে, ওইভাবে করা যাবে না এমন না, এটাতে ক্লিক করে আপনাকে আলাদা করে জিপ সিলেক্ট করে নিতে হবে, এত ঝামেলা যাওয়া দরকারটা কি, দরকার আছে নাই, ডাইরেক্ট সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডারে ক্লিক করে। ওকে, এটাকে কি করব আমরা, আপলোড করব এখন। এই যে দেখেন এখানে আপলোডের অপশন আছে, আপলোডের অপশনে ক্লিক করেন, নতুন একটা ট্যাব খুলবে, খোলার পরে এই যে এখানে দেখেন বিভিন্ন আপনার পারমিশন চাইতেছে, রিড, রাইট, এক্সিকিউট। রিড মানে শুধু দেখতে পারবে, রাইট মানে সে এডিট করতে পারবে, এক্সিকিউট মানে সে এডিট করার পর জিনিসটাকে আবার রান করতে পারবে, এই টাইপের। আমরা সবগুলাকে সিলেক্ট করে নিব আপাতত, সিলেক্ট করাটা একটু রিস্কি, বাট তারপরে করব। ব্রাউজে ক্লিক করবেন, আচ্ছা ওয়ার্ডপ্রেস তাই না, এখানে একটা নতুন একটা মেসেজ শো করবে যে এটা আপলোড চলতেছে, দ্য সিস্টেম ইজ স্টার্টেড দ্য আপলোড, স্টার্টিং দ্য আপলোড, বলতেছে যে আপলোড হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলে প্রোগ্রেস দেখতে পারবেন, কত পার্সেন্ট মানে আপলোড হয়েছে। এই যে দেখেন, দেখছেন প্রোগ্রেস শো করতেছে যে কতটুকু আপলোড হয়েছে। 6.51 মেগাবাইটের মধ্যে 446 কিলোবাইট হয়েছে আপলোড, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা করব, আবার আগের ট্যাবে ফিরে আসবো, রিলোডে ক্লিক করবো একটা, ভুলেও আবার এখানে রাইট ক্লিক করে এই রিলোড দিয়ে না, ঠিক আছে। এখানে এই যে রিলোডের অপশন আছে, ক্লিক করেন, অ্যাজাক্সের মাধ্যমে রিলোড হবে। আচ্ছা রিলোড হয়েছে, আসছে জিপ ফাইলটা, এটাতে রাইট ক্লিক করেন, করে এক্সট্রাক্ট করেন, কিংবা এটাতে ক্লিক করে এই যে এক্সট্রাক্টের অপশন। কিন্তু কোনো ফোল্ডার বা ফাইল যদি আমি জিপ করতে চাই এখান থেকে ডাউনলোড করার জন্য কি করতে পারি, সিলেক্ট করে এই যে দেখেন কম্প্রেস, কম্প্রেস মানে জিপ আর কি, জিপ হয়ে যাবে, তো ওটা তো দরকার নেই, এখন আছে নাই। আমরা জিপ করব কেন, কখন করব জানা দরকার আমাদের, যখন আমরা সি প্যানেল থেকে কিছু ডাউনলোড করতে চাইবো, ঠিক আছে। যেমন মনে করেন এই আমাদের ওয়েবসাইট, আমাদের একটা ফোল্ডার আমরা ডাউনলোড করতে চাই, সিজিআই বিন, ভিতরে যান, ডাউনলোড হয়েছে না, ভিতরে গেছে, ভিতরে গেছে, রাইট। কিন্তু এই যে ফাইলটা, জিপ ফাইলটা, এটা যদি আমি এই ডিরেক্টরিতে যদি যাই, wp-admin.zip, দেখেন তো ভিতরে যায় না, ডাউনলোডের অপশন আসে, ডাউনলোডের অপশন আসে। সো আমরা জিপ করে ডাউনলোড করতে পারবো, এই জন্যই জিপ করবো আমরা। আপাতত আমরা আনজিপ করা দরকার, রাইট ক্লিক করেন, এক্সট্রাক্টে ক্লিক করেন, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করেন, একটা ক্লোজ দেন, এই যে চলে আসছে, আসছে। এবার ওয়েবসাইটে ফেরত আসেন, এসে রিলোড দেন একটা, না জিপ ফাইলটা আছে, এই যে দেখেন, ঠিক ওই যে জ্যাম্বা ওয়ার্ম সার্ভারে যেরকম দেখছিলাম, ইনস্টল করতে বলতেছে, ইংলিশ সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, লেটস গোতে ক্লিক করলাম, আমাদের কি চাচ্ছে দেখেন,
ডাটাবেজের নাম চাচ্ছে, ডাটাবেজের ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, ডাটাবেজ হোস্ট চাচ্ছে, আর কি চাচ্ছে? টেবিল প্রেফিক্স চাচ্ছে, তাই তো? আচ্ছা, তো এখন কি করতে পারি আমরা? ডাটাবেস বানাইতে হবে, বোঝা যাচ্ছে। সিপ্যানেলের একদম অরিজিনাল পেজে ফেরত আসেন, না আসতে পারলে বা কেটে দিলে আবার লগ ইন করে এখানে আসেন। আচ্ছা, আসার পর একটু নিচের দিকে যান, দেখবেন এই জায়গার মধ্যে ডাটাবেজেস নামে একটা অপশন আছে। এখান থেকে যে মাই এসকিউএল ডাটাবেজেস, উইজার্ড, পিএইচপি, মাইঅ্যাডমিন, রিমোট মাইএসকিউএল, অনেক কিছু অপশন। আমাদের লাগবে মেনলি এটা এখন, মাইএসকিউএল ডাটাবেজেস। এই অপশনে ক্লিক করেন একটা। ক্লিক করার পর এখানে কি লেখা দেখেন? তাহলে আমরা এখন এখান থেকে ডাটাবেস বানাইতে পারবো। বানান ডাটাবেস, যে কোনো নাম, সাপোজ আমি বাংলা লিখি একটা ডাটাবেস বানালাম, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর, এতটুকু কিন্তু প্রিফিক্স, এটা লাগবেই। আমাদের ডাটাবেসের নাম শুধু এতটুকু না, এটা সহ এটা দিলাম, দিয়ে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম একটা। কি ঠিক আছে? এবার ব্যাকে যান, এখানে কি লিখবো তাহলে? ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর বাংলা। এখন নিচে কি বানাইতে হবে? ইউজার নেম। একটু নিচে গেলে দেখবেন অ্যাড এ নিউ ইউজার, মানে ইউজার নেম বানানোর অপশন। এখানে একটা ইউজার নেম, যে কোনো একটা ইউজার নেম বানান। সাপোজ ইউজার নেম নাম দিলাম আমি ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর সুজন, ঠিক আছে? পাসওয়ার্ড দেন একটা, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। কি দিছি? ভেরি স্ট্রং। এবার ক্রিয়েট ইউজারে ক্লিক করেন, মানে আমরা ইউজার বানাচ্ছি, ইউজার নেম প্লাস পাসওয়ার্ড বানাচ্ছি। হয়ে গেছে? এবার গো ব্যাকে ক্লিক করেন একটা। তার মানে কি, এখানে আমরা ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর সুজন, যে পাসওয়ার্ডটা আছে আমাদের, সে পাসওয়ার্ডটা দিই আমি 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 @ কি সুজন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিলাম, এখানে দিলাম ডাটাবেস হোস্ট। আচ্ছা ভালো কথা, এই যে ইউজার নেম বানাইলাম, পাসওয়ার্ড বানাইলাম, প্লাস ডাটাবেসও বানাইলাম, এখনই কিন্তু কাজ করবে না, কারণ ইউজার নেমটা এখনো ডাটাবেসকে চিনে নাই, ঠিক আছে? তাকে কিন্তু চিনে দিতে হবে। কি বুঝাতে পারছি? তাকে চিনাইতে হবে। চিনানোর উপায় কি? একটা আরেকটার সাথে অ্যাড করতে হবে। একটু নিচে গিয়ে এই অ্যাডের অপশনটা পাবেন, এই যে অ্যাড এ ইউজার টু এ ডাটাবেস, এটা থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ ক্রিয়েট ডাটাবেস, সেকেন্ড স্টেপ ক্রিয়েট ইউজার এন্ড পাসওয়ার্ড, থার্ড স্টেপ অবশ্যই কমপ্লিট করতে হবে, নাহলে ইনস্টল হবে না। অ্যাড ইউজার টু দ্য ডাটাবেস, ইউজারটা ডাটাবেসের সাথে অ্যাড করতে হবে। কিভাবে? এই যে এখানে লেখা আছে, এই যে ইউজার নেমটা সিলেক্ট করলাম, ডাটাবেসটা সিলেক্ট করলাম, করে কোথায় ক্লিক করব? অ্যাডে ক্লিক করব। এটা না করলে কিন্তু এটা ইনস্টল হবে না। আমরা ওয়ার্ম সার্ভারে বা জ্যাম সার্ভারে দেখছিলাম ওটা ছাড়াই হয়, ঠিক আছে? অল প্রিভিলেজে সিলেক্ট করেন সবগুলা, মানে এই অপশনগুলো বা এই ফ্যাসিলিটিগুলো আমরা ইউজারের কাছ থেকে চাচ্ছি, ইউজার নেম ডাটাবেসের কাছ থেকে চাচ্ছি আর কি। মেক চেঞ্জে ক্লিক করেন। আপডেট হয়ে গেছে, তার মানে কি আমাদের স্টেপগুলো কমপ্লিট। এখানে ডাটাবেসের হোস্ট কি দেখতেছেন? লোকাল হোস্টই থাকবে, এটা চেঞ্জ করার কিছু নাই। যদি মনে করে থাকেন ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার মানেই লোকাল হোস্ট, তাহলে ভুল চিন্তা করতেছেন। লোকাল হোস্ট মানে ডাটাবেস, মানে ফাইলগুলো যে সার্ভারে আছে ওই ডাটাবেসটা সেম সার্ভারেই আছে, লোকাল হোস্ট। বুঝছি, মানে মেইনলি এটা বুঝে, আরো অনেক অনেক সংজ্ঞা আছে এটা, ওগুলাতে যাচ্ছি না আমি, ইজিলি বোঝানোর জন্য এটা বললাম আমি। আর প্রেফিক্স কি সেটা আমরা অলরেডি জানি, ডাটাবেসে ওই যে টেবিলগুলোর আগে যেটা অ্যাড হয়। তা আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার আছে এখানে? নাই। এবার কি করব? সাবমিটে ক্লিক করব, তাই তো? আচ্ছা, যদি দেখেন ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিক আছে, ডাটাবেস ঠিক আছে, ইভেন দুইটা অ্যাডও হয়ে গেছে, সেক্ষেত্রে এই জিনিসটা শো করবে যে অলরেডি ডান হয়ে গেছে। রান দ্য ইনস্টল দিলে ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। রান দ্য ইনস্টলে ক্লিক করেন,
আছে, হয়ে গেছে, কারণ আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিকঠাক আছে। এখন সাইট টাইটেল, ওয়েবসাইটের টাইটেল কি হবে? ওয়েবসাইটের টাইটেল দেন সাপোজ দিস ইজ আওয়ার ফার্স্ট লাইভ ওয়েবসাইট, ঠিক আছে। ইউজার নেম যে কোনো একটা ইউজার নেম দিলাম, সাপোজ ইউজার নেম দিলাম আমি যে কোনো, পাসওয়ার্ড দিলাম কিছু একটা, দিলাম ওকে। ইমেল অ্যাড্রেস দেন একটা, একটা অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিবেন, ফেক না দেওয়াই ভালো, বা ফেক দিলেও সমস্যা নাই। আচ্ছা এটা দিয়ে রাখবেন যখন আপনি লাইভ সার্ভারে কাজ করবেন, এটা দিয়ে রাখবেন। প্র্যাকটিসের জন্য করলে এটা দেওয়ার দরকার নেই, বাট সিরিয়াসলি কাজ করার সময় এটা দিয়ে রাখবেন, যাতে সার্চ ইঞ্জিন বা গুগল, বিং, ইয়াহু এগুলো আমার ওয়েবসাইটটাকে চিনতে পারে বা সার্চ রেজাল্টে শো করে। ওকে, এবার কি করব? ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওকে, ইউজার নেমটা কি দিলাম? স্ক্রিপ্ট। আর পাসওয়ার্ড যেটা দাও দিছি। এবার কি করব? আমরা লগ ইন করবো। বুঝছে? লগ ইন। আচ্ছা ভালো কথা, আমরা এখানে যে কোনো দিছিলাম তো, এটা চেঞ্জ করে পরে স্ক্রিপ্ট করছিলাম। ঘুরুক আরো কিছুক্ষণ। আচ্ছা ড্যাশবোর্ড আসছে, আসছে। সেম জিনিসটা আমরা আরেকবার করব, আর একদম খালি করে ফেলবো, আবার করব। আমি অলওয়েজ দেখবেন একই জিনিস দুইবার দেখে। প্রথমবার কি হয় খালি বুঝতে পারেন, দ্বিতীয়বার মাথা ঢুকে। এই জন্যই টাইম লাগে, আর টাইম লাগানো উচিত। একটা জিনিস শিখবেন অবশ্যই টাইম নিয়ে শিখবেন। কি করলাম? সবগুলোকে সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দিলাম। সিজিআই বিনটা ডিলিট করলেও প্রবলেম নাই, জাস্ট ওটা ডিলিট করলে যেটা হয় আপনার ওই এরকম আসে না আর কি, ওখানে যেরকম ইন্ডেক্স অফ লেখা ছিল ওটা আসবে না। ডিলিট করে দিলাম। এবার যদি ওয়েবসাইটে যান, খালি কিছু নাই। হ্যাঁ এবার নাই। আচ্ছা আমাদের এখন কি করা লাগবে? ডাটাবেসটাও ডিলিট করা লাগবে, তাই তো? এই যে ডিলিটে ক্লিক করেন এখান থেকে, যে দেখতেছেন ডাটাবেস প্রিভিলেজ ইউজার, ডিলিটে ক্লিক করেন একটা, ডিলিট ডাটাবেস, ডাটাবেসটা ডিলিট হয়ে যাবে। যদি কোনো জিনিস পার্মানেন্টলি ডিলিট করতে চান ডাটাবেস সহ ডিলিট করবেন। আচ্ছা ইউজার নেমটা আমি ডিলিট করে দিলাম। শেষ। এখন প্রথম অবস্থায় যেমন ছিল তেমনই আছে, তাই না? আমরা কি করছিলাম? ফাইল ম্যানেজারে ক্লিক করে ফাইল ম্যানেজারে গেছিলাম আর কি। যাওয়ার পর কি করছিলাম? দেখলাম এখানে কিছু নাই। আপলোডে ক্লিক করার পর আপলোড করছিলাম ফাইল, একটা জিপ ফাইল। ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে জিপ করে আপলোড করছিলাম। তো জিপ করাই আছে অলরেডি, এটাকে সিলেক্ট করে দিয়ে আপলোড হইতে থাকে। হ্যাঁ সব সিলেক্ট করে নেবেন আপাতত, বাট এটা সিলেক্ট করলে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যদি কোনো হ্যাকার অ্যাটাক করে, সে যদি অ্যাক্সেস নিতে পারে, তখন আপনার ওয়েবসাইটে সব কিছু সে ডিলিট করতে পারবে। ফাইল আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করব, রিলোড দিব, রাইট ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হয়ে যাবে, শেষ। জাস্ট একটু কনফার্ম হয়ে নিব কোত্থেকে, ওয়েবসাইটে গিয়ে একটু দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, আসতেছে কিনা। ঠিকঠাক আছে, কন্টিনিউতে যান, লেটস গো। এবার আমরা যেটা করবো, একটা ডাটাবেস বানাবো, আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওটা অ্যাড করে দেবো, মাই এসকিউএল ডাটাবেসেস। কি করব? যে কোনো একটা নাম দেন, সাপোজ ডাটাবেসের নাম দিলাম ডিবি দিই, মানে একটা নাম, বা ব্যাচ 18 দিই, ব্যাচ 18। গো ব্যাকে ক্লিক করেন একটা,
এবার কি করতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড বানাইতে হবে। তো ইউজার নেম দেন, ইউজার নেম দিলাম আমি সাপোজ আমি কিছু একটা পাসওয়ার্ড দিলাম। ওকে, দিলাম পাসওয়ার্ড দিলাম একটা। এবার ক্রিয়েট ইউজারে ক্লিক করব, গো ব্যাক, তারপর ইউজার নেমটা ডাটাবেসটা সিলেক্ট করে অ্যাড করে দিব, অল প্রিভিলেজ সিলেক্ট করব, মেক চেঞ্জেসে ক্লিক করব। হয়ে গেছে। এখন যেটা করব, এই যে এখানে ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর আমি ডাটাবেসের নাম দিয়েছিলাম ডিবি, না সরি ব্যাচ 18, ব্যাচ 18। আচ্ছা, ইউজার নেম কি দিচ্ছি, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর আমি, পাসওয়ার্ড দিচ্ছি আমি 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 @123 না সরি এটা কি, এটা হোস্ট, সো লোকাল হোস্ট লিখবেন। আর এটা টেবিল প্রেফিক্স এটাই থাক, চেঞ্জও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সাবমিটে ক্লিক করেন, বুঝছে? যদি দেখেন ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে, ডাটাবেস ঠিক আছে, সব ঠিক আছে, তারপরও 5 বার 6 বার চেক করবেন যদি না হয়ে থাকে যে স্পেলিং এর সমস্যা আছে কিনা। যদি দেখেন স্পেলিং এর সমস্যা নাই, তারপর চেক করবেন ইউজার নেম আর ইউজার আর ডাটাবেসটা অ্যাড করা আছে কিনা। এরপরও যদি কাজ না করে আবার ডাবল চেক করেন, কোথাও না কোথাও আপনার সমস্যা আছে। আমরা যখন ওয়েবসাইটে কাজ করি বা আপনারা যখন কাজ করবেন, বারবারই মনে হবে ওয়েবসাইটের সমস্যা, ওয়ার্ডপ্রেসের সমস্যা, এখানে সমস্যা সেখানে সমস্যা, সমস্যা আপনার মধ্যে, আপনি ভুল করছেন কোথায় সেটা খুঁজে বের করেন। মানে আমাকে যখন অনলাইনে অনেকে মানে অনেক কিছুর জন্য নক করে, সাপোজ গতকালকে রাতে একজন বলতেছে ভাই রিডাক্সের নতুন ভার্সন ইনস্টল করলাম, লোগো শো করতেছে না, এটাতে এই ভার্সনে মনে সমস্যা আছে। সে কিন্তু নিজেরে বুঝাই ফেলাইছে রিডাক্সের সমস্যা, এই জন্য সলভ করতে পারতেছে না। যদি বাই চান্স একবার নিজেরে বুঝাইতে পারতো সমস্যাটা আমার, আমি ভুল করছি, তাহলে ঠিকই সলভ করতে পারতো এটা। ঠিক আছে, ওকে, যাই হোক, রান দ্য ইনস্টলে ক্লিক করলাম একটা। এবার লিখলাম সাপোজ ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এখানে দিলাম অ্যাডমিন অ্যাডমিন অ্যাডমিন, সব অ্যাডমিন দিয়ে রাখলাম, মানে এমনি দিলাম আর কি। ঠিক আছে, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, রিমেম্বার করে রাখলাম। হয়ে গেছে। ওকে, ঠিক আছে, শেষ, পারার কথা না। আবার ইনস্টল করব, আবার ইনস্টল করার কারণ হচ্ছে এখনই বুঝতে পারবেন। এখন আমি দেখাবো এত খাটাখাটনি না করে উইদিন 1 মিনিট কেমনে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন ডাটাবেস বানানো ছাড়া। কিছুই করা লাগবে না, ফাইলও আপলোড করা লাগবে না। 1 মিনিটেরও কম লাগবে। আচ্ছা, যাই হোক, আমরা একদম সি প্যানেলের মেইন পেজে ফিরে আসি। এখন কিছু আছে এখানে? ও ভালো কথা, যেহেতু ওয়েবসাইটই নাই, সো ডাটাবেস আর রেখে লাভ আছে, ডাটাবেসটা ডিলিট করে দেই। মাইস্কুয়েল ডাটাবেসে গেলাম, এই যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করলাম না, ওখানে যে ডিলিট অপশন। তো 2 ঘন্টা করে ওয়ার্ডপ্রেস, 2 ঘন্টা ধরে ওয়ার্ডপ্রেস সেট আপই করতেছি, তাই না? দরকার আছে আসলে। ওকে, সব তো চলে গেছে, ডাটাবেস জন্য ফাইলও নাই। একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে যান, উপরে কি লেখা দেখেন তো, সফটাকুলাস এরকম আসছে। সেম জায়গায় আপনি এখান থেকেও আসতে পারবেন, এই যে উপরে সফটাকুলাস নামে একটা অপশন আছে, যে
সফটওয়্যারগুলোস অ্যাপস ইনস্টল। তো এখান থেকেও সেম জায়গায় যেতে পারবেন, এখানে ক্লিক করেন। যদি এটা না থাকে সফটওয়্যারগুলোসে ক্লিক করবেন, বা সাইট সফটওয়্যার নামে অপশন আছে, দেখে বুঝতে পারবেন যে কোনটার মধ্যে গেলে পাবো। ভিতরে গেলে দেখবেন অনেক কিছু ইনস্টল করা যায় অটোমেটিক। ওপেন কার্ড, প্রেস্তা শপ, অ্যাভেন্টা কার্ড, তারপর ড্রুপাল, তারপরে জুমলা, পিস, অনেক কিছু অটো ইনস্টল করা যায় সিএমএসগুলো। তো ওয়ার্ডপ্রেস থেকে আমরা ইনস্টলে ক্লিক করি, এখানে আসছিল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে, যে ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আসছিল তখন। আচ্ছা, আসার পরে এই যে এখানে আসছিল, এখানে যাই হোক ইনস্টলে ক্লিক করেন, করে এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দেন যে আমরা এখানে ইনস্টল করব। কোনো ফোল্ডারে করতে চাই না, মেইন ডিরেক্টরিতে। আমরা কি এখানে যেটা দেখতেছেন ডাব্লিউপি, আমরা কি এভাবে ইনস্টল করতে চাই না, আমরা এরকম কোনো ডিরেক্টরিতে ইনস্টল করতে চাই না, এই কারণে এটা কেটে দিবেন। ঠিক আছে, কেটে দিলাম, ডাইরেক্ট এই জায়গায় ইনস্টল হোক। বা যদি আপনি চান অন্য ফোল্ডারে হোক, তাহলে এখানে ফোল্ডারের নামটা লেখেন। এখানে একটা ডাটাবেসের নাম দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। এই যে টেবিল প্রিফিক্স, ওয়েবসাইটের টাইটেল কি হবে, সাপোজ টাইটেল হবে ওয়েলকাম, বা ওয়েবসাইটের টাইটেল দেন ওয়ার্ডপ্রেস বাংলা। সাইট ডেসক্রিপশন বা ট্যাগলাইন দেন যে অল অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ইন বাংলা। আচ্ছা, তারপর বারবার লগ ইন করার সময় কোন ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করবেন সেটাও দিয়ে দেন। সব কখন এখানে অ্যাডমিন দিবেন না, অন্য কিছু দিবেন। ধরে নেন আমি এখানে দিলাম সুজন ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম আমি তুমি, আচ্ছা, @123 স্ট্রং, আমি তুমি মিলে স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেসটা রাখলে ইনস্টল হবে না, এটা চেঞ্জ করতে হবে, মাস্ট চেঞ্জ করেন, একটা জেনুইন ইমেল অ্যাড্রেস দেন। শেষ, সবকিছু ফিল আপ করলেন ঠিকঠাক মতো বুঝে বুঝে, খালি ইনস্টলে ক্লিক করেন, 1 মিনিটও লাগবে না মনে হয়। কত মিনিট লাগছে? এবার এখানে যান, ওয়েবসাইটে যান, দেখেন ইনস্টল হয়ে গেছে। আপনারা সব সময় ম্যানুয়ালি করবেন, ফাইল আপলোড করে ডাটাবেস বানিয়ে অ্যাড করে। অটো করলে একটা মানে সমস্যা আছে, সেটা হচ্ছে সাইট ট্রান্সফার করতে গেলে অনেক সময় মাথা কাটবে না যে কি জানি কি করতে হবে। আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে বুঝবেন কোথায় কোন ফাইল থাকে, ডাটাবেসটা কেমনে বানাইতে হয়, হাবি যাবে, এগুলো জানা থাকবে। ফলে আপনার সাইটগুলো ট্রান্সফার করার ক্ষেত্রেও সুবিধা হবে, আপনার নলেজ থাকবে। বাট অটো করলে এই নলেজটা থাকে না। বাংলাদেশে ম্যাক্সিমাম পোলাপান ওয়ার্ডপ্রেসের ভালো মতো না শিখে, ম্যানুয়ালি ইনস্টল না শিখে অটো ইনস্টল দেয়। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, কেমনে? অটো ইনস্টল ক্লিক করি, ইনস্টল হয়ে যায়। এত সহজ জিনিস না। আচ্ছা, যাই হোক, স্ল্যাশ দেন wp-admin, ইউজার নেম কি দিছি, সুজন দিছি, পাসওয়ার্ড দিছি আমি তুমি @123। এই যে ড্যাশবোর্ড চলে আসছে। কয়টা ওয়েতে দেখলাম? দুইটা ওয়েতে, একটা ম্যানুয়াল, একটা অটো। উনি মনে 4টা দেখছে। 4 ভাবে করছি আমরা। একটা হচ্ছে জ্যাম্পের মাধ্যমে, একটা ওয়াম্পের মাধ্যমে, একটা ম্যানুয়ালি, আর একটা লাইভ সার্ভারে, একটা ম্যানুয়ালি, একটা অটো। অনেকভাবে আমরা এখন ওয়ার্ডপ্রেস সেট আপ করতে পারি, যেভাবে খুশি ইনস্টল করে কাজ করেন, কোনো সমস্যা নেই। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সহজ লাগবে জিনিসটা। যত কম কম প্র্যাকটিস করবেন কিন্তু বেশি বেশি মাথা কাটাবেন, তত কঠিন লাগবে। ওকে, এই হচ্ছে অবস্থা। আমি আপনাদের এখন ওই যে সি প্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও দেখা দিচ্ছি আমি। হ্যাঁ, ইনস্টলই দেখালাম আমি, এক একটা এক এক সময় কাজে লাগবে। সি প্যানেলে গেলাম, আপনাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাবডোমেইন করে দিতেছি আমি। সাবডোমেইন করে সবার জন্য দিব না, একজন দুজনের করে দিব। বাকিরা কি করবেন, নিজেদের জন্য বানিয়ে নেবেন,
নিজে নিজে সাবডোমেন বানায় কাজ করবেন। সাবডোমেন বলতে কি বোঝায়? সাপোজ এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? যদি আমি সুজন নামে সাবডোমেন বানাই তাহলে আমাদের ওয়েবসাইটের মানে আমি যদি সুজন সাবডোমেনের মধ্যে ওয়েবসাইটটা ইনস্টল করি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, এটা শো করবে এখানে sujan.wordpressbangla.com এ। তো এটা হচ্ছে আমার সাবডোমেন মনে করেন। সাপোজ আমি আরেকজনের নামে সাপোজ শান্ত ডট ওয়ার্ডপ্রেস বাংলা ডট কম, এটা আমি আরেকটা সাবডোমেন বানালাম। এই টাইপের লিঙ্কগুলোকে সাবডোমেন বলে, মানে মেইন ডোমেনের আগে আরেকটা নাম প্লাস ডট। সাবডোমেন বানায় কিভাবে? সি প্যানেলে গেলাম, নিচে গেলাম, দেখেন এখানে ডোমেইনস লেখা, কি লেখা? ডোমেইনস। ডোমেইনসের মধ্যে অ্যাড অন ডোমেইন, সাবডোমেইন, অনেক অপশন। সাবডোমেইনে ক্লিক করবেন, করে কি অলরাইট একটা নাম দিয়ে আমি বানাবো, যে পরে ডট wordpressbangla.com থাকবে। তো আমি নাম দিলাম সাপোজ শান্ত, লিখে সাথে সাথে ক্রিয়েটে ক্লিক করবেন না, এই খালি জায়গায় একটা ক্লিক করবেন, দেখবেন আপনার এই সাবডোমেনটা কোন ফোল্ডারে যাবে। শান্ত নামে একটা ফোল্ডারে যাবে, আপনি চাইলে অন্য নামও সেট করতে পারেন, সাপোজ SHA। এটা হচ্ছে কোন নামের ফোল্ডার তৈরি হবে, তো একই নাম রাখাই বেটার, রাখলাম, রেখে ক্রিয়েটে ক্লিক করলাম, শেষ হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এবার আমি যদি ওয়ার্ডপ্রেস বাংলা.com-এ যাই, কি শো করবে? আমার ওয়েবসাইটটা। আর যদি যাই আমি শান্ত ডট wordpressbangla.com-এ, কি শো করবে? বলবে এখনো কিছুই আমি এখানে আপলোড করি নাই। আমাকে বুঝাইতে পারছি? সে চিন্তাছে না যে এটা কোন ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, আমরা এখন সি প্যানেলে ফেরত যাই, মানে মেইন জায়গায় যাওয়ার পর ফাইল ম্যানেজার একটা ক্লিক করি। না, সব সম্পর্কে আইডিয়া না রাখলেও চলবে। আচ্ছা, ফাইল ম্যানেজারে ক্লিক করেন, দেখেন এই জায়গার মধ্যে এখন দুইটা অপশন, একটা হচ্ছে wordpressbangla.com, একটা হচ্ছে কি শান্ত.wordpressbangla.com। আমি যদি wordpressbangla.com-এও যাই সমস্যা নাই, এখানে শান্ত নামে ফোল্ডার পাবেন, এই যে, ঠিক আছে? এখানে এভাবে আসা আর হচ্ছে আপনার এখানে ক্লিক করে শান্ত সিলেক্ট করে তারপর আসা একই কথা। আসলাম, এখানে আমি একটা ফাইল বানাইলাম মনে করেন ইন্ডেক্স ডট, খালি রাখলাম। এবার যদি আরেকবার শান্ততে আসেন আপনি, কি এই পেজটা আসছে, এটা কারণ আছে, কারণ হচ্ছে আমি অলরেডি এই পেজে একবার আসছি, এই পেজটাই শো করছিল, এই লিঙ্কে এসে এই পেজটাই শো করছিল, এটা আমাদের ব্রাউজার অলরেডি ক্যাশ করে রাখছে। ব্রাউজারের হিস্টোরি ক্লিন করে ফেললে আবার ওটা শো করবে। আমি একটা কাজ করি, আমি ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে যাই শান্ত ডট, কারণ অলরেডি এখানে আমি ব্রাউজার অলরেডি এই পেজটাকে সেভ করে ফেলছে, তো এই কারণে এখন নতুন কিছু শো করতেছে না। ওয়ার্ডপ্রেস বাংলা.com, এই যে খালি ব্ল্যাঙ্ক। আমি যদি এখন আবার ওই ফায়ারফক্সের হিস্টোরিটা ক্লিন করে ফেলি তখন আবার দেখবেন ঠিকঠাক ব্ল্যাঙ্কটাই শো করতেছে। এটা মাঝে মধ্যে হয় আর কি, আমরা মনে হয় ওয়ার্ম সার্ভারও দেখছিলাম, না দেখলে সমস্যা নেই, মাঝে মধ্যে এরকম ফেস করবে। পরে ওই হিস্টোরিটা ক্লিন করে ফেললেই ব্রাউজারে আর কিছু সেভ করে রাখবে না, নতুনটাই শো করবে। এটা মাঝে মধ্যে সমস্যা হয়, ব্রাউজার ধরে রাখে আগের পেজটা। কি বুঝতে পারছি? এখানে কেমনে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন সেটা আপনি জানেন, ওই যে শান্ত। মানুষের ডাটাবেস আবার ডিলিট করেন না, নিজের ডাটাবেস বানায়, নিজের ইউজার নেম বানায়, পরে ওটা দিয়ে ইনস্টল করেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রত্যেকে আলাদা আলাদা সাবডোমেন করে নেবেন।